ফিরে এলাম ক্লাস 11-এর একটি চ্যাপ্টার গ্র্যাভিটেশন বা মহাকর্ষ নিয়ে। তো আমরা মেকানিক্স পার্টটা ছেড়ে চলে এসেছি। তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেকানিক্স পোর্শন খুব ইম্পর্ট্যান্ট এবং একটু কঠিন হয়। তো আমরা পুরো মেকানিক্সে 33 মার্কস যতদূর আমরা আলোচনা করেছি সেটাতে ছিল, অর্থাৎ 70 মার্কসের মধ্যে আমরা যদি ধরি যে WBCHSC সিলেবাসের 70 মার্কসের মধ্যে আমরা 33 মার্কস আমরা কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে গ্র্যাভিটেশন। এটা একটাই চ্যাপ্টার, খুব ইম্পর্ট্যান্ট, একটু বড় হলেও কিন্তু খুব সহজ, এটাই বলবো। অনেকগুলো প্রুফ আছে ছোটোখাটো 2 নম্বরের, সেগুলো রেডি করবে। আমি যেগুলো প্রুভ করব ভাববে সেগুলোই প্রুভ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ডেরিভেশন, আর বাকিগুলো শর্ট কোশ্চেন টাইপের আসবে। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কিন্তু ইজি, অনেকটা ইজি, একটু মন দিয়ে দেখো। তো গ্র্যাভিটেশন মানে হলো বাংলাতে বলবো মহাকর্ষ। এই মহাকর্ষ ব্যাপারটা কি না, নামটা এসছে মহাকর্ষ এইরকম, আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা পাবো, তো মহা মানে মহাবিশ্ব, আর কর্ষ ফর আকর্ষণ, অর্থাৎ মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ টানবে। এই বলটার নাম মহাকর্ষ বল, আর এটাকেই আমরা শর্টে বলবো মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বে থাকা যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দিয়ে আকর্ষণ করবে তাকেই বলবো মহাকর্ষ বল বা মহাকর্ষ। তার মানে এই মহাকর্ষ সূত্রটা শুধুমাত্র কিন্তু পার্টিকেল বা কণার ক্ষেত্রেই প্রযোজ্য। বোঝা গেছে কথাটা? তাহলে এখন যদি আমরা এই মহাকর্ষ বলের হিসাব করতে যাই তাহলে আমাকে নিউটনের লতে যেতে হবে। সেই নিউটনের মহাকর্ষ সূত্রতে এবার যাব। তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা কি না, আমরা ধরে নিচ্ছি যে M1 ও M2 মাসের দুটো পার্টিকেল ইনিশিয়ালি, অর্থাৎ প্রাথমিকভাবে তারা r দূরত্বে আছে। M2 এবং M1 ও M2 ভরের দুটি বস্তুকণা পরস্পর r দূরত্বে আছে। তাহলে এদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করছে যার নাম মহাকর্ষ বল। নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ বল F সমানুপাতি M1 M2, অর্থাৎ দুটি ভরের গুণফলের বা দুটি কণার ভরের গুণফলের সঙ্গে সরাসরি সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই হলো F। তো এই দুটোকে একত্রিত করলে আমরা পাবো F সমানুপাতি M1 M2 বাই r²। তাহলে F সমান একটা কনস্ট্যান্ট আসবে G, M1 M2 বাই r²। এই G এর নাম হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই হলো এর নাম। এই কনসেপ্টটা তোমাদের হয়তো অনেকেরই ছোটবেলার ক্লাসেও ছিল। তো এখন আমরা যেটা জানবো, এই যে জি এর মান এবং একক এবং তার ডেফিনেশন কিভাবে দেবো সেগুলো আমরা রেডি করব। তাহলে মহাকর্ষ সূত্রের এটাই হলো তার ফর্ম বা গাণিতিক রূপ। এবার যদি ভেক্টরে লিখি, আমরা ভেক্টরে কি লিখব, জি M1 M2 বাই r², এটা স্কেলার ফর্ম। তো আকর্ষণ বল মানেটা কি, আমরা তীরচিহ্ন দিয়েই রেখেছি যে M1 ভরের বস্তু যেতে চাইবে M2-র দিকে, আর M2 ভরের বস্তু আসতে চাইবে M1-এর দিকে। তাহলে এদের সংযোজী রেখা আর বরাবর কাজ করে বলে একটা r², আর এটা আকর্ষণ বলের জন্য একটা মাইনাস। এই হলো আমাদের ভেক্টর ফর্ম বা ভেক্টর রূপ। তাহলে আমরা গাণিতিক রূপ এটাও মনে রাখবো, ভেক্টর ফর্মটাও মনে রাখবো, আর নিউটন লয়ের যে স্টেটমেন্ট বা বিবৃতি এটাও মনে রাখবো। এবার আসছি এখান থেকে আমরা জি বা মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন, এইগুলো। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওই ফর্মুলা থেকে, মানে F সমান G M1 M2 বাই r²। এখান থেকে G হবে F r² বাই M1 M2। তাহলে M1 ইজ ইকাল টু 1, M2 ইজ ইকাল টু 1, R ইজ ইকাল টু 1। তাহলে G ইজ ইকাল টু হবে F। অর্থাৎ
দুটো ইউনিট মাসের পার্টিকেল যদি ইউনিট ডিস্টেন্সে থাকে তাহলে ওদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স তাকেই বলবো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। অর্থাৎ দুটো একক ভরের বস্তু পরস্পর একক দূরত্বে থেকে অবস্থান করলে ওদের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় তাকেই বলবো মহাকর্ষীয় ধ্রুবক। এখান থেকে আমরা পাবো এবার ইউনিট। ইউনিট কি হবে? এসআইতে এসআইতে হবে নিউটন মিটার স্কোয়ার, নিচে হবে কেজি ইন্টু কেজি, তাহলে হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এই একইভাবে সিজিএসে হবে ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এফপিএসে কত হবে না, এফপিএসে হবে পাউন্ডাল ফুট স্কোয়ার পাউন্ড টু দি পাওয়ার -2। এই হলো একক। এবার আসছে ডাইমেনশন, মাত্রা। মাত্রা কি হবে? ফোর্সের মাত্রা মানে এম এল টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে এল স্কোয়ার আর এম টু দি পাওয়ার -2, তাহলে এই হিসাব করলে হবে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এই মাত্রা খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রাও কিন্তু লিখতে দেয়। এবার আসছে এর মান, ম্যাগনিচিউড কত হবে মান না, এসআইতে হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ইউনিটটা তো বসিয়ে দিয়েছি আমরা, আরেকবার লিখছি নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। আর সিজিএসে হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এই দুটো ভ্যালু আমরা মনে রেখে দেবো অঙ্কের জন্য। ডাইমেনশন, ইউনিট, ডেফিনেশন তো আলোচনা হলোই। এই হলো আমাদের জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার আসছি যে এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু, এটা তো আমাদের কনস্ট্যান্ট থাকছে, ইউনিভার্সে কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা আর্থ ছেড়েও যদি অন্য কোথাও গিয়ে হিসাব করি তাহলেও কিন্তু আমরা জি এর এই ভ্যালুই নেব। তো এখন যেটা আবার প্রশ্ন উঠে গেল যে নিউটনস ল কি তাহলে ইউনিভার্সাল? তাহলে নিউটনস লতে কে ছিল সেটা এবার দেখব। নিউটনস ল ইজ ইউনিভার্সাল, এটা আমরা এবার আলোচনা করছি। তাহলে আমরা জানি যে এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। জি ইউনিভার্সাল, তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে m1 m2 এবং আর এরা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এফ কনস্ট্যান্ট। তাহলে জেনারেলি আমরা বলতে পারবো যে দুটো মাস বা দুটো পার্টিকেল তারা যদি কনস্ট্যান্ট হয় এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলবো যে এফটাও কনস্ট্যান্ট, অর্থাৎ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ইজ ইউনিভার্সাল। সার্বজনীন বল বা নিউটনের সূত্রটিও সার্বজনীন। কিন্তু এখন প্রশ্ন উঠে আসছে যে রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী যদি আমরা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব এই হিসাবের মধ্যে নিয়ে আসি, তখন আমরা দেখব যে যখন কোনো একটা বডি মানে কোনো একটা বস্তু কণা বা বস্তু ভি ভেলোসিটি নিয়ে যায় তখন তার মাস কত হয়ে যায়, এম ইজ ইজিক্যাল টু m0/√1 - v²/c²। অর্থাৎ ওই বস্তু স্থির অবস্থায় থাকলে তার ভর হতো m0, গতিশীল অবস্থায় তার ভর কত হচ্ছে না m0/√1 - v²/c²। তাহলে এখানে এম হয়ে যাচ্ছে ভেরিয়েবল। তাহলে এম যদি ভেরিয়েবল হয়ে যায় তাহলে ফোর্সটাও চেঞ্জ হবে, ভ্যারি করবে। আবার বলছে যে আর, এই আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী যে দুটো পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স ছিল আর, এই আর এর কিন্তু কন্ট্রাকশান হয়, অর্থাৎ এই বডি দুটো খুব কাছাকাছি সরে আসে। তো কাছাকাছি সরে এলে আর যদি চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ চেঞ্জ করবে। তার মানে মোদ্দা কথা হলো বা সোজাসুজি বলতে গেলে আমাদের এটাই বলতে হচ্ছে যে যদি আমরা আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি আমরা অ্যাপ্লাই করি অথবা যদি ইন্টারাকশান কোনো একটা পার্টিকেলের সঙ্গে কোনো একটা পার্টিকেলের যদি ইন্টারাকশান ফোর্সগুলো আমরা হিসাবের মধ্যে আনি, তখন দেখব যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র সার্বজনীন নয়, তারা কিন্তু ভ্যারি করছে, অর্থাৎ তারা পরিবর্তনশীল। কিন্তু যদি ধরে নিই যে ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ফিক্সড, অর্থাৎ m1 m2 এবং আর যদি কনস্ট্যান্ট থাকে তখন আমরা বলবো এফও কনস্ট্যান্ট, অর্থাৎ বল কিন্তু ধ্রুবক থাকবে। এই
এরপর আমরা যেটা আসছি যে আমরা সূত্রগুলো পড়ছি যে কোনো কণার ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে দুটো বডি এক্সটেন্ডেড বডি অর্থাৎ দুটো বিস্তৃত বস্তু, তখন সেক্ষেত্রে আমরা দূরত্ব কীরকম হিসাব করব না, তখন সেক্ষেত্রে দূরত্ব ধরবো যে ওই বস্তুর ভর কেন্দ্র যেখানে অর্থাৎ যেখানে সমগ্র ভর জমা থাকবে সেই বিন্দু থেকে আর একটা বস্তুর যে সমগ্র ভর জমা আছে বি বিন্দুতে, এই দুটো কণার বা বিন্দুর মধ্যে দূরত্ব ধরা হবে আর। অর্থাৎ এক্সটেন্ডেড বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা এর মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে এর মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ইন্টারাকশান হিসাব করে তাদের সামেশান বা তাদের ভেক্টর যোগফল বের করা। তাহলে আমরা কি করব, আমরা ওই দুটো এক্সটেন্ডেড বডির দুটো পয়েন্ট ইমাজিন করব বা কল্পনা করব যেখানে তাদের সমগ্র ভর জমা আছে, সেই তাদের সাপেক্ষে সেই বিন্দু দুটোর মধ্যে মহাকর্ষ বল হিসাব করলেই ওই বিস্তৃত বস্তু দুটোর মধ্যে বল হিসাব হবে। এবার আমরা আসছি গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র। প্রথমত বলবো যে মহাকর্ষীয় ক্ষেত্র কিন্তু একটা এরিয়া বা রিজিয়ান। কীরকম, যদি আমরা ধরি যে এখানে একটা এম পার্টিকেলের একটা বডি আছে, বা আমরা যদি ধরি যে M1 যেটা ছিল তাকে আমরা ধরছি ক্যাপিটাল এম, এম পার্টিকেলের একটা বডি আছে, তাহলে এই পার্টিকেল চাইবে কি যে কোনো ডিস্টেন্সে থাকা অন্য একটা পার্টিকেলকে বা অন্য একটা মাসের পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে, মানে আকর্ষণ করবে। কারণ মহাকর্ষ সূত্র বলেছে এই বস্তু কণা মহাবিশ্বে থাকা যে কোনো কণাকে আকর্ষণ করতে পারে। তাহলে এর আকর্ষণ ক্ষেত্র কত দূর বিস্তৃত না, ইনফাইনাইট ডিস্টেন্স। কোন দিকে, সব দিকে, অর্থাৎ 3D স্পেসে মানে ত্রিমাত্রিক জায়গাতে অসীম দূরত্ব পর্যন্ত কোনো একটা বস্তু কণার মহাকর্ষীয় ক্ষেত্র ক্রিয়াশীল। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলবো না, কোনো একটা বস্তু কণার জন্য তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষেত্র যতদূর ছড়িয়ে থাকে তাকেই বলা হবে আকর্ষণ, তাকেই বলবো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র। সেটা কতদূর বিস্তৃত, যে কোনো দিকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে এখন আমরা এই অঞ্চলের মধ্যে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কী করে বের করব, মানে কোনো একটা পয়েন্টে ওর স্ট্রেংথ কতটা সেটা আমরা বুঝবো কী করে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি না, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। অর্থাৎ আমরা ওই রিজিয়নের মধ্যে কিন্তু আমরা একটা ইউনিট মাসের বডি রেখে দেবো, তখন যেটাই হবে ফোর্স তাকেই বলবো ইন্টেন্সিটি। তাহলে কীরকম হিসাব হবে, তাহলে ইন্টেন্সিটিকে যদি আমরা ই দিয়ে লিখি, অর জি দিয়ে লিখি, অর এফ দিয়ে লিখি, যাই লিখি না কেন হবে জি ইন্টু M1-এর জায়গায় ক্যাপিটাল এম আর M2-র জায়গায় 1/r²। কী হলো না, M1-এর জায়গায় ক্যাপিটাল এম বসালাম, M2-র জায়গায় 1 বসালাম। কেন না, কোনো একটা বডি রাখা আছে বা এম মাসের পার্টিকেল রাখা আছে, তার জন্য ইউনিট মাসের বডির উপর যে ফোর্স, এটাই হয়ে গেল GM/r²। এটাই হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি হবে, ইউনিট হবে এসআইতে নিউটন পার কেজি, মানেই হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস ডাইন পার গ্রাম, মানেই হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস পাউন্ডাল পার পাউন্ড, মানেই হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম যে যেটাই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশনের ইউনিট, মিলে যাচ্ছে। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ, এদের কিন্তু একক হবে একই। এই এবার আসছে ডাইমেনশন।
তাহলে ডাইমেনশানে নিশ্চয়ই আমাদেরকে আর বলার দরকার নেই, অবশ্যই হবে L(T⁻²) ত্বরণের মাত্রা। এই হলো আমাদের রাশিমালা। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড হলো, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হলো। এরপর আসছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, মহাকর্ষীয় বিভব। বাংলাতে বলবো মহাকর্ষীয় বিভব, ইংরেজিতে পোটেনশিয়াল। তাহলে আগের মতো হচ্ছে একটা এম মাসের একটা পার্টিকেল রাখা আছে, আর ইনফাইনাইট ডিস্টেন্সের রেঞ্জ আমি এটাকেই ধরছি, অ্যারো চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এইখান পর্যন্ত আমরা এটা ইমাজিন করছি, কখনোই সম্ভব নয় ইনফাইনাইট ডিস্টেন্সটাকে আঁকা, তবু আমরা ধরে নিচ্ছি যে অসীম দূরত্ব হলো এত দূর। তাহলে অসীম দূরত্বে কোনো একটা বস্তু রাখা আছে যেটা ফ্রিলি রাখা আছে, মানে ওর উপর কোনো আকর্ষণ বল কাজ করছে না। আমি এখন এইখানে থাকা ইউনিট মাসের বডিকে আমি আনবো। কতটা আনবো না, ডিআর ডিস্টেন্স নিয়ে আসবো। ইউনিট মাসের বডিকে আমি ডিআর ডিস্টেন্স নিয়ে আসবো। তাহলে ওয়ার্ক ডান কত হবে, মানে কৃতকার্য কত হবে না, ডিডাব্লিউ ওয়ার্ক ডান হবে ই ইউনিট মাসের জন্য ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইনটু ডিআর। তাহলে লিমিট কত হবে না, লিমিট হবে ইনফাইনাইট থেকে যেখানে আনবো, মানে আর ডিস্টেন্সে। তাহলে ইনফাইনাইটে যখন ছিল তখন আমরা কার্য করিনি ডাব্লিউ, যখন আমরা আরে আনবো তখন আমরা ডাব্লিউ ওয়ার্ক ডান করলাম। বাঁ দিকের ইন্টিগ্রেশন হবে ডাব্লিউ, তার লিমিট বসলো ডাব্লিউ 0, আর ডান দিকে ইয়ের ভ্যালু হচ্ছে gm/r² dr, লিমিট ইনফাইনাইট থেকে আর। এদিকটা ডাব্লিউ বসে গেল, এটা হবে gm বাইরে এলো, dr/r² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/r। তাহলে ইন্টিগ্রেশন dr/r² ইজ ইকুয়াল টু 1/r, একটা মাইনাস, এর লিমিট বসবে কত আর এবং ইনফাইনাইট। তাহলে হবে -gm/r। এটাকেই এখন লিখব ভি, পোটেনশিয়াল। তাহলে ভি হলো অর্থাৎ পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই মাস। তাহলে এর ইউনিট কত হবে, এসআইতে হবে জুল পার কেজি, সিজিএসে হবে আর্ক পার গ্রাম, আর এফপিএস হবে ফুট পাউন্ডাল পার পাউন্ড। এই হলো ইউনিট, আর ডাইমেনশন হলো mL²T⁻²/m, তাহলে হলো L²T⁻²। তাহলে ডাইমেনশন, ইউনিট, এক্সপ্রেশনটা বললাম। এবার তাহলে ডেফিনেশন কী হবে না, ডেফিনেশনটা আমরা দেবো এইরকম: একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য, বা আমরা ইংরেজিতে বলবো দি রিকোয়ার্ড ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট মাস বা ব্রিং এ পার্টিকেল অফ ইউনিট মাস ফ্রম ইনফাইনাইট টু এ পয়েন্ট ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলবো আমরা ওই বিন্দুর বিভব। তো এই প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি বা বিভব, এদের ডেফিনেশানগুলো আর এই ডেরিভেশানগুলো রেডি করে নেবে। ডেফিনেশান 1 নাম্বার আছে, ডেরিভেশানগুলো 2 নাম্বার করে, এগুলো ভাষা দিয়ে রেডি করবে। প্রুফটা খুব ছোট, কিন্তু ভাষাটাই আসল। এবং ইউনিট, ডাইমেনশান এবং রিলেশানগুলো আমরা মাথার মধ্যে রাখব। এবার আমরা আসছি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আচ্ছা, এর আগে বলি আমরা মহাকর্ষ টার্মের সঙ্গে একটা অভিকর্ষ টার্ম আমরা একটা জানি। সেই অভিকর্ষটা কিসের জন্য আসে না, যদি আমরা পৃথিবীর কাছাকাছি কোনো একটা বডির ক্ষেত্রে আকর্ষণটা হিসাব করি। অর্থাৎ মহাকর্ষীয় ব্যাপারটা বললে বোঝাবে ইউনিভার্সে, মানে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ। আর অভিকর্ষ বলটা বোঝাবে
যে পৃথিবীর আকর্ষণ কোনো একটা বস্তুর ওপর, সেক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে লিখি। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর দ্বারা আকর্ষণ বল পাই ভর। এটা কীরকম না, আমরা পৃথিবীর ভর ধরলাম এম, আর পৃথিবীর রেডিয়াস ধরলাম আমরা ক্যাপিটাল আর। পৃথিবীর পৃষ্ঠে আরেকটা বস্তু রাখা আছে স্মল এম। তাহলে এই বলের রাশিমালা হবে জি এম এম বাই আর স্কোয়ার, তাকে আবার এম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হলো কত, জি এম বাই আর স্কোয়ার। এইখানে এই জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ, কার, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি ভ্যারি করে, তাহলে ইফ আর ভ্যারিজ জি ইজ অলসো ভ্যারিড, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণও পরিবর্তন হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয় সেটাই আমরা দেখব। আর অভিকর্ষ ত্বরণের তাহলে সংজ্ঞা কী হবে না, অভিকর্ষ বল দ্বারা কোনো বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে তাকেই বলা হবে অভিকর্ষজ ত্বরণ। এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। এবার এই অভিকর্ষ ত্বরণ কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। ভ্যারিয়েশন অফ জি, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এক নম্বরে আসছে অবলেট স্ফেরয়েড, অর্থাৎ পৃথিবীর আকার পুরোপুরি গোলক নয়, পৃথিবীটা পুরোপুরি গোলক নয়, পৃথিবীর আকার একটু চ্যাপ্টা, অর্থাৎ এই রেডিয়াসটা বেশি, এই রেডিয়াসটা কম। তাহলে জি অভিকর্ষ ত্বরণ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে G1 আর G2, তাহলে R1 এটা R2 করে দিই। তাহলে যেহেতু R1 লেস দেন R2, মানে আমরা ধরে নিচ্ছি যে মেরু বরাবর একটু পৃথিবীর আকৃতির চাপা, যেটাকে আমরা বলি অভিগত গোলক, অবলেট স্ফেরয়েড, আর নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত। তাহলে চাপার জন্য ওই ব্যাসার্ধটা একটু কম, নিরক্ষীয় অঞ্চলটা একটু বেশি। তাহলে R1 লেস দেন R2, সেই জন্য আমরা বলবো G1 গ্রেটার দেন G2। তাহলে এই অঞ্চলের অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণের ভ্যালু পৃষ্ঠেই, দুটোই আর্থের সারফেসে বেশি হবে নিরক্ষীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ অপেক্ষা। এটা হলো 1 নম্বর। এবার আসছি 2 নম্বর প্রভাব। 2 নম্বর হচ্ছে হাইটে। যদি আমরা আর্থের সারফেস ছেড়ে হাইটে উঠে যাই তখন কি হবে, যেমন এইটা হলো আর্থের সারফেস, এখানে জি, আর আমি এটা ধরছি হাইট জি ড্যাস্ট, তাহলে এখান থেকে এটা এইচ হাইট ধরলাম, আর এটা আর। তাহলে অ্যাট দি সারফেস, আচ্ছা 2 নম্বর প্রভাবটা তাহলে কি হবে, অ্যাট দি হাইট, আচ্ছা অন দি সারফেস কত হয়, G is equal to Gm by R square, আর at the height H, G dash is equal to Gm by R plus H এর হোল স্কোয়ার। তাহলে G dash by G কত হবে, R স্কোয়ার বাই R প্লাস H এর হোল স্কোয়ার। এটা একটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে দিলাম। এবার এই ফর্মটা চেঞ্জ হচ্ছে কীরকম, G dash by G is equal to 1 by R plus H by R এর হোল স্কোয়ার is equal to 1 by 1 plus H by R এর হোল স্কোয়ার is equal to 1 plus H by R এর -2 if
এইচ ভেরি ভেরি লেস দেন আর, যদি আমরা উচ্চতাটা খুব কম ধরি তখন আমরা লিখব জি ড্যাশ বাই জি ইজ ইকাল টু 1 মাইনাস 2h বাই আর। এইখানে যে স্টেপ, এটা কিন্তু এখন তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এটা কিন্তু বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য অঙ্কের একটা থিওরি, সেই থিওরি অনুযায়ী 1 মাইনাস 2h বাই আর বা আরও অন্যান্য টার্মগুলো আসবে। অবশ্যই এটা প্রুভ করার সময় লিখবে যে আমরা উচ্চতর পদগুলি উপেক্ষা করে পাই, অর্থাৎ নেগলেক্টিং দি হায়ার অর্ডার টার্মস, উপেক্ষা করলে আমরা পাবো এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত হাইটে যাব তত কিন্তু আমাদের জি এর ভ্যালুটা কমছে। তাহলে গ্রাফ কি হবে না, গ্রাফ হবে এইরকম, এদিকে যদি জি হয় এদিকে যদি এইচ হয় তাহলে এই রকমভাবে কমবে। তাহলে যত আমি হাইটে উঠতে থাকবো অর্থাৎ এইচের সঙ্গে এইভাবে কিন্তু কমতে থাকে। এই হলো গ্রাফ। এবার আসছি 3 নম্বর, ডেপথ অর্থাৎ গভীরতায়। গভীরতায় যখন আমরা প্রুভ করব তখন কিন্তু আমরা গোটা আর্থকে পাবো না। অর্থাৎ আমরা যদি আর্থের সারফেসে ধরি এই পয়েন্ট, এখানে জি, তাহলে এইখানটায় যদি ধরি এটা পৃথিবীর ভেতরে, এখানে জি ড্যাশ। তাহলে যখন আমরা ভেতরের অংশ কল্পনা করব তখন আমাকে এতটার গোলক নিতে হবে। তাহলে অ্যাট দি ডেপথ, তাহলে অ্যাট দি সারফেস জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। জি, এবার এম এর জায়গায় আমরা বসাচ্ছি একটু অন্যভাবে থিওরি, 4/3 পাই আর কিউব, মানে ভলিউম ইন্টু অ্যাভারেজ ডেন্সিটি রো বাই আর স্কোয়ার। তাহলে হলো কত, জি ইন্টু 4/3 পাই আর রো। তাহলে আমরা কিন্তু এম এর জায়গায় বসাতেই পারি 4/3 পাই আর রো, এই হলো এম, আর স্মল জি হলো জি ইন্টু 4/3 পাই আর রো। এগুলো আমাদের কিন্তু অঙ্কে লাগবে। রো হচ্ছে অ্যাভারেজ ডেন্সিটি। তাহলে অ্যাট দি ডেপথ, অ্যাট দি পয়েন্ট এইচ ডেপথ, এইচ গভীরতায়, জি ড্যাশ ইজ ইকাল টু জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ ইন্টু রো। তাহলে এখান থেকে পাবো জি ড্যাশ বাই জি ইজ ইকাল টু আর মাইনাস এইচ বাই আর, হিসাব করলে হবে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে খুব ইম্পর্টেন্ট হলো জি ড্যাশ ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটাই ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমরা ডেপথ বাড়াই, ডেপথ যদি এদিকে ধরি, এদিকটা জি, তাহলে আমরা বলবো লিনিয়ারলি কমে কমে আসছে। এই কমতে কমতে কোথায় গিয়ে জিরো হতে পারে, তাহলে অ্যাট দি সেন্টার এইচ ইজ ইকাল টু আর, কারণ আমরা সারফেস থেকে ভেতরে ঢুকছি, মানে পৃষ্ঠতল থেকে ভেতরে যাচ্ছি, তখন জি ড্যাশ হয়ে গেল জি ইন্টু 1 মাইনাস 1 ইজ ইকাল টু 0। অর্থাৎ আর্থের সেন্টারে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 0 হয় তার প্রুফ হলো এটাই। এই ডেপথ ধরেই করতে হবে। শুধু এখানে মনে রাখতে হবে এই প্রুফের বেলা যে এমটা আমরা সারফেসের বেলা পুরোটার মাস ধরবো, এখানে কিন্তু আমরা পুরোটার ধরছি না, আর মাইনাস এইচ রেডিয়াসের আমরা মাস ধরছি, মানে এই ভ্যালুটা হচ্ছে আর মাইনাস এইচ। এবার আমরা আসছি আজকের ক্লাসের শেষ পোর্শন, এই জি এর ভেরিয়েশন। আচ্ছা, এটা 3 নম্বর হলো, আমরা দাগ নম্বরটা দিতে ভুলে গেছিলাম। 4 নম্বর এবার যেটা যাব ডিউরিনাল মোশনের জন্য, অর্থাৎ আর্থের রোটেশনাল মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত হয় এটাই আমরা দেখব। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের ক্লাস এখন চলছে ক্লাস 12-এর, সেই জন্য আমার বারবার মুখ থেকে ম্যাগনেটিক ফিল্ড কথাটা বেরিয়ে আসছে আর কি। এটার জন্য একটু ভুলভ্রান্তি তোমরা একটু ক্ষমা করে দিও। এরপর যেটা আসছে আমরা আর্থের রোটেশন।
এটা আর্থের অ্যাক্সিস, এটা হলো ইকুইটোরিয়াল লাইন, এটা হলো ইকুইটোরিয়াল প্লেন। আমি সারফেসের উপর কোনো একটা প্লেস ধরছি যেখানে এম মাসের বডি আছে, রেডিয়াস আর, আর ওই এম মাসের বডিটা ঘুরছে স্মল আর রেডিয়াসের সার্কুলার পাথ। তাহলে এই দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, আর ওই প্লেসের অ্যাঙ্গেল অফ ল্যাটিটিউড হলো বা অক্ষাংশ হলো থিটা। এই যদি ছবি হয় তাহলে আমরা কি দেখব, যে অ্যাট দি পয়েন্ট পি, আচ্ছা 4 নম্বরে হচ্ছে ডিউ টু ডিউরিনাল মোশন অফ আর্থ। এটাতে আমরা কি দেখছি, অ্যাট দি পয়েন্ট পি অ্যাপারেন্ট ওয়েট, মানে এই মুহূর্তে ওয়েটটা কত হবে, এমনিতে ওয়েট কাজ করতো সেন্টারের দিকে, আর্থের সেন্টারের দিকে, ও পয়েন্টের দিকে, কত এমজি। তাহলে এখন এম ওমেগা স্কোয়ার আর এর একটা কম্পোনেন্ট কাজ করবে এদিকে, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে অ্যাপারেন্ট ওয়েট হবে এম জি ড্যাস্ট ইজিক্যাল টু এম জি, সেন্টারের দিকে তার ওজন কাজ করছে এম জি, আর উল্টো দিকে কাজ করছে কত, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, ওটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি জি ড্যাস্ট ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় বসবে আর কস থিটা, এইটা থিটা, তাহলে এটা আর, এটা আর, তাহলে স্মল আর সমান হবে আর কস থিটা, তাহলে ক্যাপিটাল আর কস থিটা ইন্টু কস থিটা, তাহলে জি ড্যাস্ট ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এই হলো ইকুয়েশন। এর স্পেশাল কেস অ্যাট দি ইকুইটোরিয়াল লাইন থিটা ইজিক্যাল টু 0, তাহলে জি ড্যাস্ট ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর অ্যাট দি পোল থিটা ইজিক্যাল টু 90, তাহলে জি ড্যাস্ট ইজিক্যাল টু জি। তার মানে যেটা বোঝালো যে পোলে কোনো চেঞ্জ নেই, অথচ ইকুইটোরিয়াল লাইনে চেঞ্জ আছে। তাহলে আমরা বলতেই পারি ইকুইটোরিয়াল লাইনে ওয়েটটা হবে মিনিমাম আর পোলে হবে ম্যাক্সিমাম, যেটা আমরা কিন্তু অবলেটস স্ফেরয়েড থেকেও দেখেছিলাম। যাই হোক, আজকে আমরা জি এর ভেরিয়েশনগুলো পড়লাম। তোমাদেরকে একটা কাজ দিয়ে যাচ্ছি, তোমরা কি করবে, এই হাইট এবং ডেপথের সঙ্গে যে আমি দুটো গ্রাফ আঁকলাম, ওই দুটো গ্রাফকে একসঙ্গে এঁকে একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমার কমেন্ট বক্সে দিতে পারো, তাহলে বুঝবো যে তোমরা গ্রাফটা কিভাবে কি করলে। অবশ্যই বই না দেখে, তাহলে জি এর সঙ্গে ডেপথ এবং হাইটের কেমন চেঞ্জ হয়। আর এতদূর পর্যন্ত যে করালাম, আজকে 6টা প্রুভ হয়েছে, তোমরা দেখে নিও আর এই অবধি পড়ে রেডি করে নিও। পরের দিন আমরা কিন্তু পরের অংশে যাব, আর আজকের পড়াটা রেডি করবে। বন্ধুদেরকে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে লিঙ্কটা, আর নিজেরাও সাবস্ক্রাইব বাটন প্রেস করে রেখো এবং তার সঙ্গে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবে। আমরা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা ঢুকে গেছি। মেকানিক্স শেষ করে আমরা কিন্তু আস্তে আস্তে পুরনো চ্যাপ্টারের প্রশ্নগুলোও দিয়ে দেবো। ভালো থেকো, পরে দেখা হবে।